হ্যালো সুপ্রিয় ভবিষ্যতের শিক্ষক ও শিক্ষিকা বন্ধুরা, আপনাদের প্রত্যেককে আপনাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে শুভজিৎ। আজকে আলোচনা করব 2024 প্রাইমারি টেটকে লক্ষ্য করে ইভিএস বা পরিবেশবিদ্যার টপ 35 মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার নিয়ে। তো সুপ্রিয় বন্ধুরা, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে এটি হচ্ছে ইভিএস বা পরিবেশবিদ্যার উপর আমাদের পার্ট 9-এর ভিডিও। এর পূর্বেও আমরা 8টি পার্টে ভিডিও প্রোভাইড করেছি এবং প্রতিটি পার্টে 35টি করে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করেছি। আজকের ভিডিওতেও বা আজকের ক্লাসেও আপনাদের সঙ্গে আলোচনা করব আরও অতি গুরুত্বপূর্ণ 35টি প্রশ্নোত্তর নিয়ে, যেগুলো যে 2024 আপকামিং টেট সেখানে কিন্তু ভীষণভাবে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। তো সুপ্রিয় বন্ধুরা, চলে যাচ্ছি সরাসরি আজকের আলোচনাতে যাওয়ার পূর্বে আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলের সঙ্গে যুক্ত হননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান। সেই সঙ্গে অবশ্যই যদি আজকের ক্লাস বা আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন এবং আপনার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিন, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। তো সুপ্রিয় বন্ধুরা, শুরু করছি আজকের পার্ট 9 অর্থাৎ পর্ব 9-এর যে ক্লাস। একেবারে শুরু থেকে শেষ অবধি যুক্ত থাকুন, আপনারা অনেক তথ্য জানতে পারবেন যেগুলো এক্সামে কাজে লাগবে, এই দাবি রাখছি আপনাদের সামনে। তো প্রথম যে প্রশ্ন উত্তরটি রয়েছে, প্রথাগত শিক্ষার অপর নাম কি? উত্তর হবে নিয়ন্ত্রিত শিক্ষা। যেটা হচ্ছে ফর্মাল এডুকেশন, যেটা হচ্ছে প্রথাগত শিক্ষা, তার অপর নাম হচ্ছে নিয়ন্ত্রিত শিক্ষা। ওকে, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ওকে, তারপরে কি বলা হচ্ছে, বর্তমান শিক্ষা ব্যবস্থায় স্নাতক স্তরের সময়সীমা করা হয়েছে কত বছর? 4 বছর। এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী বর্তমান শিক্ষা ব্যবস্থায় স্নাতক স্তরে অনার্স যেটা, তার যে সময়সীমা সেটা করা হয়েছে কত? 4 বছর। আইআইএম এর পুরো কথা কি? আইআইএম এর পুরো কথা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, এটি হচ্ছে আইআইএম এর পুরো কথা। ইগনু হলো এক ধরনের মুক্ত শিক্ষা কেন্দ্র। তাহলে ইগনু আমরা শুনেছি, ইগনু ইউনিভার্সিটি আমরা শুনেছি, তো অ্যাকচুয়ালি ইগনু বলুন বা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বলুন, এগুলো প্রত্যেকটাই কি মুক্ত শিক্ষা কেন্দ্র। ইগনু, তারপর এনএসওইউ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, এগুলো হচ্ছে মুক্ত শিক্ষা কেন্দ্র। ওকে, তারপরে কি বলা হচ্ছে, ঋতুভিত্তিক বেকারত্ব এক প্রকার অনৈচ্ছিক বেকারত্ব। তাহলে ঋতুভিত্তিক বেকারত্ব হলো এক প্রকার, দিয়ে 4টা অপশান আপনাকে দিয়ে দিল, একটা অপশানে থাকবে অনৈচ্ছিক বেকারত্ব, আর এক্স্যাক্টলি ওটি হবে সঠিক উত্তর, অনৈচ্ছিক বেকারত্ব। পিএসসি এর পুরো কথা কি? আমরা অনেকেই জানি পিএসসি এর পুরো কথা পাবলিক সার্ভিস কমিশন। আমরা অনেক সময় বলি যে পিএসসির ফর্ম ছাড়ছে, তো সেই পিএসসির পুরো কথাটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন। ওকে, ইটাই রোগের জন্য দায়ী ধাতুটির নাম কি? ক্যাডমিয়াম দূষণের ফলে ইটাই রোগ হয়। তো এই প্রসঙ্গে বলে দেই যে ব্ল্যাক ফুট ব্যাধি রোগ কিসের ফলে হয় বা কি দূষণে হয়? আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাক ফুট ব্যাধি যে রোগ সেটি হয়। আর পারদ দূষণের ফলে কোন রোগ হয়? পারদ দূষণের ফলে মিনামাটা রোগ হয়, ঠিক আছে। আর ডিসলেক্সিয়া রোগ হয়, সীসা দূষণের ফলে ডিসলেক্সিয়া রোগ হয়। আর পারদ দূষণের ফলে মিনামাটা, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে যেগুলো বললাম যে ইটাই রোগের জন্য দায়ী ধাতুটি হচ্ছে ক্যাডমিয়াম, আর্সেনিক এই যে ধাতুটি দায়ী হচ্ছে ব্ল্যাক ফুট ব্যাধি বা ব্ল্যাক ফুট ডিজিজের জন্য, তা হচ্ছে তোমার যেটা রয়েছে আপনার যে পারদ দূষণের ফলে মিনামাটা রোগ হয়, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এক্সামের জন্য। তারপরে কি বলা হয়েছে দেখুন, বিপিও আইটি সেক্টরের সঙ্গে যুক্ত। তাহলে বিপিও কিসের সঙ্গে যুক্ত? উত্তর হয়ে যাবে আইটি সেক্টরের সঙ্গে যুক্ত। আইটি মানেই বুঝতে পারছেন ইনফরমেশন টেকনোলজি, যেখানে তথ্য প্রযুক্তি থাকবে, কম্পিউটার থাকবে, এই বিষয়গুলো থাকবে, তাকে আমরা বলবো আইটি সেক্টর। যেমন আমরা যদি টিসিএস এর কথা বলি, টিসিএস টাটা কনসালটেন্সি সার্ভিস, তো টিসিএস হচ্ছে দেশের মধ্যে একক বৃহত্তম একটি কিন্তু আইটি সেক্টর কোম্পানি আমরা বলতে পারি। তাহলে বিপিও হচ্ছে আইটি সেক্টরের সঙ্গে যুক্ত। 2001 খ্রিস্টাব্দের তথ্য অনুযায়ী ভারতে শিশু শ্রমিকের সংখ্যা ছিল কত? তাহলে 2001 খ্রিস্টাব্দের যে তথ্য ছিল সেই অনুযায়ী ভারতে শিশু শ্রমিকের সংখ্যা ছিল 12 মিলিয়ন। এই সংখ্যাটা কিন্তু এখন অনেকাংশে বেড়ে গিয়েছে, এটা 2001-এর তথ্য বলছি। ওকে, তারপর কি বলা হচ্ছে, অপরিণত মেয়েদের যৌন সংসর্গের ফলে এইডস রোগের সম্ভাবনা অধিক থাকে। আর এইডস রোগের জন্য যেই ভাইরাসটা দায়ী সেটা হচ্ছে HIV ভাইরাস, ঠিক আছে। তো এখানে কি বলা হচ্ছে, অপরিণত মেয়েদের যৌন সংসর্গের জন্য এইডস রোগের সম্ভাবনা অধিক থাকে। তো এইডস রোগের জন্য যে ভাইরাসটা দায়ী সেটা হচ্ছে HIV, এই ভাইরাসটি দায়ী। ওকে, তারপর কি বলছে, চাইল্ড ম্যারেজ রেস্ট্রেন্ট অ্যাক্ট চালু হয় কবে?
1929 খ্রিস্টাব্দে চাইল্ড ম্যারেজ রেস্ট্রেন্ট অ্যাক্ট চালু হয়। তারপরে বলা হচ্ছে হিমোফিলিয়া হলো এক ধরনের কী ধরনের রোগ? জিনগত রোগ। হিমোফিলিয়া হলো এক ধরনের, দিয়ে 4টে অপশান আপনাকে দিয়ে দেবে, তো সঠিক উত্তরটা হবে জিনগত রোগ। খনিতে নিযুক্ত ব্যক্তিদের ব্ল্যাক লাং রোগ দেখা যায়। তাহলে খনিতে যে সমস্ত ব্যক্তিরা কাজ করেন, নিযুক্ত থাকেন, তাদের যে রোগটি দেখা যায় সেটি হচ্ছে ব্ল্যাক লাং রোগ। ওকে, তারপর কি বলা হচ্ছে হাই রিস্ক ডিজিজ বলা হয় কোন রোগকে? উত্তর হবে হৃদরোগকে হাই রিস্ক ডিজিজ বলা হয়। বিশ্ব স্বাস্থ্য দিবস 7ই এপ্রিল পালিত হয়। তাহলে বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? মনে রাখতে হবে আমাদেরকে, 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। ন্যাশনাল হেলথ পলিসি অফ ইন্ডিয়া পার্লামেন্ট কর্তৃক 1983 খ্রিস্টাব্দে অনুমোদিত হয়। তাহলে ন্যাশনাল হেলথ পলিসি অফ ইন্ডিয়া পার্লামেন্ট কর্তৃক কবে অনুমোদিত হয়? উত্তর হবে 1983 খ্রিস্টাব্দে অনুমোদিত হয়। অর্গানাইজ সেক্টর বলতে বোঝানো হয় কোন ক্ষেত্রকে? অর্গানাইজ সেক্টর বলতে বোঝানো হয় সরকারি ক্ষেত্রকে। তারপর আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আধার কার্ডে নিরাপত্তাজনিত কারণে 12 অঙ্কের সংখ্যা বরাদ্দ থাকে। তাহলে আধার কার্ড যদি আপনি লক্ষ্য করেন সেখানে 12টি অঙ্কের সংখ্যা রয়েছে। তো এটা কেন 12 অঙ্কের সংখ্যা বরাদ্দ থাকে এখানে? তার কারণ রয়েছে একটা নিরাপত্তাজনিত কারণে। তাহলে আধার কার্ডে নিরাপত্তাজনিত কারণে 12 অঙ্কের সংখ্যা বরাদ্দ থাকে। ভারতীয় সমাজে ধর্মীয় উৎসবকে প্রাধান্য দেয়া সাংস্কৃতিক প্রথা। তাহলে ভারতীয় সমাজে ধর্মীয় উৎসবকে প্রাধান্য দেওয়াটা কি? অ্যাকচুয়ালি আমাদের সংস্কৃতি, আমাদের সাংস্কৃতিক প্রথা সেটা। তারপর মোস্ট ভিভিআই আরও একটি প্রশ্ন, কত্থক নৃত্যকলা হলো কোন অঞ্চলের বা কোথাকার নৃত্যশিল্প? উত্তর হবে কত্থক নৃত্যকলা হলো উত্তর ভারতের নৃত্যশিল্প। ওকে, নীতিবিজ্ঞানের অপর নাম হলো নৈতিক দর্শন। তাহলে নীতিবিজ্ঞানকে কি বলা হয়? নৈতিক দর্শন বলা হয়। জিন থেরাপি জীব নীতিবিদ্যা বিষয়ের অন্তর্গত। তাহলে জিন থেরাপি এই যে বিষয়টি, এটি জীব নীতিবিদ্যা বিষয়ের অন্তর্গত। ডাব্লিউটিও এর পুরো কথা কি? ডাব্লিউটিও এর পুরো কথা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ডাব্লিউটিও এর পুরো কথা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। বর্তমানে বিশ্বে অপুষ্টির শিকার হয়েছেন প্রায় 80 কোটি সংখ্যক ব্যক্তি। তাহলে বর্তমানে বিশ্বে অপুষ্টির শিকার হয়েছেন কত মানুষ? প্রায় 80 কোটি সংখ্যক ব্যক্তি। ওকে, তারপরে কি বলা হচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় 4ই ফেব্রুয়ারি পালন করা হয় বিশ্ব ক্যান্সার দিবস। জলাভূমি পরিপূর্ণ করার প্রক্রিয়াকে কি বলা হয়? ল্যান্ড ফিলিং বলা হয়। জলাভূমি পরিপূর্ণ করার প্রক্রিয়াকে বলা হয় ল্যান্ড ফিলিং। ভারতীয় কন্যাদের বিবাহের আইনসিদ্ধ বয়স হলো 18 বছর। প্রকৃতির বৃক্ষ কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। প্রকৃতির বৃক্ষ বলা হয় জলাভূমিকে। জলাভূমিকে বলা হয় প্রকৃতির বৃক্ষ, আর প্রকৃতির ফুসফুস বলা হয় অরণ্যকে, বা আমরা বলতে পারি সেলভা অরণ্যকে। তারপরে কি বলা হচ্ছে? অরণ্য নিধনের প্রধান কুফল হলো বিশ্ব উষ্ণায়ন সৃষ্টি, গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টি। এটি হচ্ছে অরণ্য নিধনের প্রধান একটি কুফল। তারপরে কি বলা হচ্ছে? মরু অঞ্চলের পরিধি বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? মরু সম্প্রসারণ বলা হয়। মরু অঞ্চলের পরিধি যে বৃদ্ধি পাচ্ছে এই জিনিসটাকে আমরা বলবো মরু সম্প্রসারণ। সিএফএল ব্যবহার করলে বিদ্যুৎ শক্তির খরচ কি হয়? কমে যায়। ওকে, বা কমে। তারপরে কি বলা হচ্ছে? অরণ্য হলো একটি নবীকরণযোগ্য সম্পদ। তাহলে একটি নবীকরণযোগ্য সম্পদের নাম কি হবে? অবশ্যই এক্ষেত্রে হয়ে যাবে অরণ্য। তারপরে কি বলা হচ্ছে? খনিজ তেল হলো একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ। তাহলে একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দিন, আপনাকে পরীক্ষায় প্রশ্ন বললো, তো এবার অপশান থাকবে বিভিন্ন, তার মধ্যে যদি খনিজ তেল থাকে, কেবলমাত্র যে খনিজ তেল হবে এমনটা নয়। তাহলে খনিজ তেল হচ্ছে একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ। মরশুমি বেকারত্ব দেখা যায় কোন ক্ষেত্রে? উত্তর হবে কৃষিক্ষেত্রে। কৃষিক্ষেত্রে হচ্ছে মরশুমি বেকারত্ব দেখা যায়। তারপরে বলা হচ্ছে কোনো দেশের মেধা অন্য দেশে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? কোনো দেশের মেধা যখন অন্য দেশে স্থানান্তরিত হয়ে যাবে সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো ব্রেন ড্রেন, অর্থাৎ ব্রেন ড্রেনের মাধ্যমে অন্য দেশে চলে গেল। ঠিক আছে, তাহলে কোনো দেশের মেধা অন্য দেশে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ব্রেন ড্রেন। আর এর বিপরীত অবস্থাকে কি বলা হয়? ব্রেন গ্রেন। তো সেটা কি? সেটা হচ্ছে অন্য দেশের মেধা যখন এই দেশে আসবে সেটাকে আমরা বলবো ব্রেন গ্রেন। আর ব্রেন ড্রেন বলতে ধরুন ভারতবর্ষের মেধা, ভারতবর্ষের বিজ্ঞানীরা জাপানে চলে যাচ্ছে, তাহলে জাপানে এই যে মেধা স্থানান্তর ঘটছে ভারত থেকে জাপান বলুন বা আপনি আমেরিকা বলুন, এখানে যে মেধার যে স্থানান্তর ঘটছে সেটা বিজ্ঞানী হতে পারে, ডাক্তার হতে পারে। তো এই যে ব্যাপারটা ঘটছে এটা হচ্ছে ব্রেন ড্রেন। আর অন্য দেশের মেধা যখন আমাদের দেশে আসবে সেটা হচ্ছে ব্রেন গেইন, অর্থাৎ আমরা সেটা গেইন করব।
ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করলাম টপ 35 মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর ইভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা থেকে। এটি ছিল আমাদের পার্ট 9-এর ভিডিও। তো আমরা টোটাল পার্ট 9-এ এসে 315টি প্রশ্নোত্তর আলোচনা করলাম। তো এরপর পার্ট 10 আসছে। তো এভাবেই আমরা প্রতিটি পার্টই 35টি করে প্রশ্নোত্তর আপনাদের সামনে আলোচনা করব, যেগুলো কিন্তু 2024 টেটের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান। সেই সঙ্গে যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন এবং আপনার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। এবং প্রত্যেককে বলবো যে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। আমরা অবশ্যই আপনাকে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে বেটার কিছু প্রোভাইড করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।